নমস্কার, আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি হট সিটে হট টকের আরও একটি খুব গুরুত্বপূর্ণ পর্ব। হট সিটে হট টক আপনারা জানিয়ে রাখি, এই এই মুহূর্তে যা জ্বলন্ত টপিক, যেটা আমরা মনে করছি যে আপনাদের জানা দরকার এবং আর পাঁচজনের জানাবার দরকার, সেটা নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আমরা বিশ্লেষণ করি। এবং হট সিটে হট টকে যে আলোচনা হয়, যে বিশ্লেষণ হয়, আপনারা এত মানুষ দেখেন, আপনারা এত মানুষ কমেন্ট করেন যে আমাদের আরও উদ্বুদ্ধ করে, অনুপ্রেরণা দেয়, ইন্সপায়ার করে যে আমরা যাতে আরও কিছু বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে আরও আপডেট রাখতে পারি। আপনারা অনেক কিছু জানতে চান, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের যা স্টিপুলেটেড টাইম আছে তার মধ্যে শেষ করতে হবে প্রোগ্রাম, যার ফলে যতটা সম্ভব আমরা কভার করার চেষ্টা করি। হট সিটে হট টকের আজকের পর্বই বাংলায় কি ৩৫৬ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন হতে যাচ্ছে, কিংবা যদি হয় তাহলে কি হবে, কোন রাজনৈতিক দলের ফায়দা হবে। শাসক দল বলছেন ইটস আ গিমিক, এটা একটা রাজনৈতিক চাল, যেটা গভর্নর অর্থাৎ রাজ্যপাল যা রিপোর্ট দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে, সেটা একটা চাল। একটি পার্টিকুলার রাজনৈতিক দলের হয়ে তিনি কথা বলেছেন, অর্থাৎ বিজেপির হয়ে কথা বলেছেন। উল্টো দিকে বিজেপি বলছে, শুভেন্দু অধিকারী বলছে একদম পারফেক্ট রিপোর্ট, একদম সঠিক রিপোর্ট যা রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রকে দিয়েছেন। তিনি কি কি উল্লেখ করেছেন, দু তিনটে পয়েন্ট বলবো, তারপরে আমরা পর্বে ঢুকে যাব। তিনি প্রথমে বলেছেন প্রশাসনিক ব্যর্থতা। তিনি নিজে ভিজিট করেছেন, মুখ্যমন্ত্রী নিষেধ করেছিলেন, তারপরও তিনি বলেছেন প্রথম পয়েন্ট প্রশাসনিক ব্যর্থতা। সেকেন্ড লিখছেন ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ হয়েছে। মার্ক করুন ওয়ার্ডগুলো, ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ হয়েছে। এরপর তিনি বলছেন বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ একটা বড় চ্যালেঞ্জ, এবং তার থেকে বড় কথা বলছেন বিএসএফ পোস্ট করতে হবে। বিএসএফ পোস্ট, সেখানকার স্থানীয় বাসিন্দারা, সেই ছবি আপনারা দেখবেন কিছুক্ষণ পর, যা বলেছিলেন তাই কিন্তু তিনি বলেছেন। তাহলে ৩৫৬ প্রয়োগ করা যেতে পারে যদি ফার্দার ডিটোরেট করে। কি ইন্ডিকেট করলেন তিনি? আমাদের আজকের পর্ব অর্কপ্রভ সরকার বাদিকে বসে আছেন। অর্কদা, আপনাকে স্বাগত। এর সঙ্গেও আমরা দিলীপ ঘোষের পরবর্তী মুভ কি, তিনিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। দিলীপ ঘোষ পরবর্তী মুভ কি তৃণমূলে, নাকি বিজেপিতে থেকেই তৃণমূলের প্লান্টেড ট্রি, যেটা আমরা আগের পর্বে বলেছিলাম, অর্কদা বলেছিলেন, এই নিয়ে আমাদের ডিসকাশন থাকবে। অর্কদা, প্রথমেই গভর্নর যা বলেছেন, আপনি আগের পর্বে এই নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম, আপনি বলেছিলেন যে গভর্নরকে ঠিক বোঝা যায় না, বোঝা দুষ্কর ব্যাপার, মানে এক কথা বলেন অন্য কাজ করেন, আবার অন্য যা বলেন সেটা করেন না। কিন্তু তিনি এত পরেও শেষ পর্যন্ত যে রিপোর্ট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রকে, 356 ক্যান বি ইমপ্লিমেন্টেড। প্রথম কথা, আমাদের মহামহিম রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি বিতর্কিত চরিত্র। তিনি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। এই যে 2023-এ পঞ্চায়েত নির্বাচন হলো, পঞ্চায়েত নির্বাচনে হিংসা বন্ধ করার জন্য তিনি মধ্যরাতে কালো চশমা পরে ভিক্টোরিয়ান স্টাইলে মিস্টার এসএসসি বলে আর্তনাদ করেছিলেন। বলেছিলেন ইটস আ টাইম ফর অ্যান অ্যাকশন। কী অ্যাকশন উনি নিয়েছেন? ওনার এই বাগাড়ম্বরে আমার কোনো বিশ্বাস নেই, বঙ্গবাসীরও বিশ্বাস নেই। প্রথম কথা, তিনি বলেননি যে ৩৫৬ ধারা সুপারিশও করেননি। তিনি বলেছেন যে ফার্দার কিছু হলে কেন্দ্রীয় সরকার ভেবে দেখতে পারে। প্রথম কথা, ৩৫৬ ধারা কোথাও হবে না। মণিপুরের পরিস্থিতি আলাদা, জম্মু কাশ্মীরে ৩৭০-৩৫ বিলোপের পরে হয়েছিল। কারণ ইন্দিরা গান্ধীর সময় কংগ্রেস যেভাবে ৩৫৬ ধারা প্রয়োগ করে সরকার ফেলে দিত, সেই নজির নরেন্দ্র মোদী সরকার তৈরি করতে চাইছে না। ২০১৪ থেকে ২০২৫-এর এই মে মাসের গোড়া পর্যন্ত ওই দুটো কেস ছাড়া কোথাও ৩৫৬ ধারা জারি হয়নি। এবং তর্কের খাতিরে যদি ৩৫৬ ধারা জারিও করে, সুবিধা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো বলবেন দেখো আমার নির্বাচিত সরকারকে প্রতিহিংসায় ফেলে দিল। হবে না ৩৫৬। কি হতে পারে? ৩৫৬ ছাড়াও কেন্দ্রীয় সরকারের কাছে অপশন আছে ৩৫৫টা। যদি এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং ইন্টারনাল ডিস্টারবেন্সেস হয়,
তখন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারে এবং রাজ্য সরকার যাতে সংবিধান মেনে প্রশাসন চালায় সেটা নিশ্চিত করার জন্য ওকে, এই একটা অপশন আছে। তাছাড়া গভর্নর যে কথাগুলো বলেছেন ঠিক আছে, যে বিএসএফ এর ক্যাম্প তৈরি করা, ওগুলো সীমান্তবর্তী অঞ্চল, এটা যে পূর্ব পরিকল্পিত এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং প্রশাসনের ব্যর্থতাও আকাশচুম্বী, সেটা কিন্তু মেনশনড আছে অবশ্যই। এবং ওখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, 70% হচ্ছে মুসলমান সম্প্রদায়, 30% হচ্ছে হিন্দু। যখন হুমায়ুন কবিরের মতো একজন নেতা বলেন যে এখানে আমরা 70 ওরা 30 ভাগীরথীর জলে এদেরকে ডোবাবো, তখন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর বিরুদ্ধে। তো এই ধরনের কথাবার্তাতেই ইন্ধন পায়। এবং সীমানার ওপারে আছে চাঁপাই নবাবগঞ্জ, যেটা বাংলাদেশের তৌহিদি জনতার একেবারে ঘাঁটি। ওই তৌহিদি জনতা বাংলাদেশে তাণ্ডব করে বেড়ায়। খবর পাচ্ছিলাম, অনেকে কাগজেও বেরিয়েছে যে ওখান থেকে বাংলাদেশ থেকে ফোন করে এখানে লোককে উস্কানো হয়েছে। সেটার একটা অভিঘাত তৈরি হয়েছে, এবং প্রশাসনের নিদারুণ ব্যর্থতা, গোয়েন্দার কোনো তথ্য ছিল না। যেভাবে বিএসএফ এর উপর ইট বৃষ্টি হয়েছে। মাননীয় কি বললেন, এই তো মুর্শিদাবাদে গেছেন, একটা কথা বারবার করে উনি বলেন যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম, একদমই 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 একদমই, কিন্তু পৃথিবীর যে 99.99% সন্ত্রাসবাদী হামলা হয় তার পিছনে থেকে ইসলামী সন্ত্রাসী। মুখ্যমন্ত্রী আজ গেছেন মুর্শিদাবাদ, উনি এটাও বাস্তব। এটাও বাস্তব। আসলে দেখুন, তোষণটা মাত্রা ছাড়া হয়েছে, সেটাও মেনশনড আছে রিপোর্টে, যে রাজনৈতিক তোষণ মাত্রা ছাড়া, এগুলো আমরা বুঝতে পারি। এই যে আমাদের এখানে যে আলোকপ্রাপ্ত সমাজের মুসলমান যারা আছেন, যেমন ওই যে নজরুল ইসলাম বলুন, তারপরে ওই ভদ্রমহিলার নাম মিরাতুন নাহার, এরকম আরো অনেকে আছেন, তো দেখবেন তারা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটা কথা বলছেন না। এরা বুঝতে পেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়কে নিছক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। ওই উত্তর দিনাজপুরের জেসিবি, এদিকে শাহজাহান, এই সমস্ত লোকজন ইলেকশনের সময় ভোটে এদের কাজে লাগে, তাই এরা ফ্রি হ্যান্ড পায়। আজকে দাঙ্গাবাজদের কোনো ধর্ম হয় না, এইসব কথা আমরা জানি। আপনার প্রশাসন যে নিদারুণ ব্যর্থ, মুর্শিদাবাদে কোনো আগাম খবর টবর ছিল না। আজকে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং তার ছেলের স্ত্রী কলকাতাতে এরা গেস্ট হাউসে আছে, অপহরণ করা হয়েছে তাদের। রবিবার 4 মে বিধাননগর পূর্ব থানার পুলিশ কার্যত চড়াও হয়েছে। তা যখন 4 ঘন্টা হরগোবিন্দ দাস এবং তার ছেলের মৃতদেহ পড়েছিল রাস্তায়, বারবার করে সেই পরিবারের পক্ষ থেকে পুলিশকে আসতে বলা হয়েছিল, পুলিশের দেখা মেলেনি। বিধাননগর পূর্ব থানার পুলিশ ঢুকে যাচ্ছে। লক্ষ্য কি, ওই মাতৃশক্তিকে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া, কারণ ওরা তো সরকারি ক্ষতিপূরণ নেয়নি, শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, সেটা নিয়েছেন। এটা মুখ্যমন্ত্রী ভালো লাগে, খুব সিগনিফিকেন্ট অর্কদা, এটা মুখ্যমন্ত্রী ভালো লাগেনি, তাই প্রশাসন চেষ্টা করেছে ওনাদেরকে নিয়ে যাওয়া সভাতে। সেই জন্য বিধাননগর পুলিশ তৎপর হয়ে গেছে। এই তৎপরতা আগে দেখালে প্রশাসন প্রাণটা যেত না। নিদারুণ ব্যর্থতা, কোনো গোয়েন্দা তথ্যপত্র কিচ্ছু নেই। বেশ অর্কদা, তাহলে ট্রিকি কোয়েশ্চেন হয়ে গেল। কুণাল ঘোষ কিন্তু তিনি এই মুহূর্তে দেশের বাইরে, তিনি বলছেন যে একটি পার্টিকুলার রাজনৈতিক দল বিজেপির এটা সাজানো এজেন্ডা, তাকে খুশি করতেই রাজ্যপাল এই রিপোর্ট দিয়েছেন। আমার প্রশ্ন যে এখানে যদি 356 হয়, যেটা আপনি এক্ষুনি বললেন, যদি হয়, হবে না, বাট যদি হয়, তৃণমূলকে অ্যাডভান্টেজ দেবে? হ্যাঁ, হবেই না, এটা হবেই না। রাজ্যপালও জানেন, বিজেপিও জানেন। এমনি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে। 356 ছাড়াও অনেক পথ আছে, কেন্দ্র 355, আপনি যেটা আরও পথ আছে। প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা, বারবার করে রিপোর্ট চেয়ে পাঠানো, নজরদারি দল পাঠানো, এনকোয়ারি কমিটি তৈরি করা,
সেটা কেন্দ্রীয় সরকার করবে। রাজ্য সরকার, এই গভর্নর তো 356 কথা বলেননি, বলছেন যে এরকম আর যদি ফার্দার ডিটোরিয়েট সে ডিটোরিয়েশন যদি হয় তা কতটা ডিটোরিয়েট হবে তার উপর তো নির্ভর করবে। উনি একবারও বলেননি যে 356 ধারা। মুখ্যমন্ত্রী আজ কিন্তু বলেছেন দাঙ্গাবাজদের আমরা সমর্থন করি না এবং যারা দাঙ্গা করছে এটা তাদেরই কাজ। দাঙ্গাবাজদের কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোনো সম্প্রদায়েরই সমর্থন করেন না। এটা মুখ্যমন্ত্রী এমন নতুন কোনো কথা বলেননি যে এটা বিরাট বড় একটা প্রণিধানযোগ্য কথা। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটাই মনে করে, শান্তিপ্রিয় মানুষ। সব ধর্মের মানুষ কিন্তু শান্তিপ্রিয়। কিন্তু দাঙ্গাটা হলো কেন? দাঙ্গাটা হলো পুরো পূর্ব পরিকল্পিত দাঙ্গা। সীমান্তের ওপারে উস্কানি ছিল, ওখানে র্যাডিক্যাল এবং এক্সট্রিমিস্টদের চলাফেরা বেড়েছে। আরে মুখ্যমন্ত্রী এত কথা বলছেন, জঙ্গিপুর আর মুর্শিদাবাদের পুলিশ সুপারকে বদলি করেছেন, আর দুটো থানার ওসিকে বোধহয় অপসারণকে সাসপেন্ড করা হয়েছে, এবং ওনার ভিজিটের আগে সেটা করা হলো। এবং সর্বোপরি ব্যর্থতা তো রাজ্য প্রশাসনে। খবর ছিল না এরকম হতে পারে। এই সিএ বিরোধী আন্দোলন মুর্শিদাবাদে কী হয়েছিল আমরা জানি। সরকারি সম্পত্তি ভাঙচুর, ট্রেন লাইন উপড়ে দেওয়া, স্টেশন ভাঙচুর, এগুলো থেকে তো আগে থেকে তো এরকম হতে পারে তো আন্দাজ করা যেত। সম্পূর্ণ ব্যর্থতা। এখন উনি এতদিন বাদে গিয়েছেন, ওনাকে সব বলতে হবে, ক্ষতিপূরণ দেবেন, চেক টেক বিলি করবেন, দেখা করবেন আক্রান্তদের সঙ্গে, সর্বধর্ম সমভাবের কথা বলবেন। বেশ, তাহলে আর কথা আপনি বলছেন কাল সল্টলেকে যেটা হলো, পুলিশ দরজা ভেঙে ঢুকলো, পুলিশ বলছে যে, সংবাদ মাধ্যমকে বলছে যে অপহরণ, আমাদের তো আগে সেফটি দেখা দরকার যারা যারা এসছেন, এটা বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যেটা তারা মিট করতে পারে এবং ওখানে গিয়ে আবার সিন ক্রিয়েট হয়। আবার ওদের মুখ্যমন্ত্রী সবাই ওদেরকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, সেই জন্য পুলিশের তৎপরতা। 4 ঘন্টা ধরে মৃতদেহগুলো পড়ে রইল রাস্তায়, তখন পুলিশের দেখা একদমই নয়, মিলল না। এখন পুলিশের তৎপরতা, এটাই বোঝা যায় যে উপরতলার নির্দেশে ওই মাতৃশক্তিকে মুখ্যমন্ত্রীর সবাই নিয়ে যাওয়া। শুভেন্দু অধিকারী গেছিলেন, ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিপূরণ দিয়েছেন, তারা সেই ক্ষতিপূরণ নিয়েছে, সরকারের দেওয়া ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছে। এরা মুখ্যমন্ত্রী ভালো লাগার কথা নয়। উনি তো বিষ মদ খেয়ে মারা গেলেও টাকা দেন, কিছু হলেই ক্ষতিপূরণ দিয়ে দেন, 2 লাখ 5 লাখ 10 লাখ। মানবিক মমতা, মানবিক মমতা। আরে শুধুমাত্র উনি মানবিক, আর পৃথিবীতে কেউ মানবিক নেই। সবাই যাদের সুস্থ বুদ্ধি আছে তারা সবাই মানবিক। অর্থাৎ হোয়াটস নেক্সট, কি হতে পারে? এই যে রাজ্যপাল যেটা দিলেন, রিপোর্ট দিলেন, শুভেন্দু অধিকারী বলেছেন একদম সঠিক। চাপ বাড়বে রাজ্য সরকারের উপর, ভবিষ্যতে তারা সতর্ক হবে। ওয়াকফ সংশোধনী আইনে সওয়াল জবাব চলছে সুপ্রিম কোর্টে, কি চূড়ান্ত নির্ণয় হয় দেখা যাক। কিন্তু বাংলা, বিশেষ করে অনেক জায়গায় তো ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। আমরা আপাত শান্তি থাকলেও ভিতরে ভিতরে টেনশন আছে, সেগুলো যেন এসকালেট না করে। বেশ, ওর কথা। এবার আমরা একটু ডিফারেন্ট টপিকে যাব, পরের টপিকে যাব। তার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, বিএসএফ পোস্টের কথা কিন্তু তিনি বলেছেন। বাসিন্দারাও যারা ছিলেন, যখন রাজ্যপাল গেছিলেন, স্থানীয় মানুষজনও বলেছেন যে আপনারা চলে গেলে আবার হবে। বিএসএফ পোস্টকে আপনি মনে করছেন রাজ্য? সেটা হতে পারে। পার্মানেন্ট পোস্ট করতে গেলে সময় লাগবে, রাজ্য সরকারকে জমি দিতে হবে, টাইম কনজিউমিং। অস্থায়ী ক্যাম্প বিএসএফ রেখেই দিতে পারে এবং রেখেও দেবে মনে হয় আমার। বেশ, কেন বললাম এই কথা, কারণ আপনারা এখন যে ভিডিওতে দেখবেন, রাজ্যপাল যখন সেখানে গেছিলেন, অর্থাৎ বিধ্বস্ত, অর্থাৎ দাঙ্গা বিধ্বস্ত এলাকায় যখন গেছিলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় যখন গেছিলেন, সেখানকার মানুষজন রাজ্যপালকে ঘিরে আর্তনাদ, তাদের হাহাকার, তারা ঠিক কী বলেছেন এবং কি চেয়েছিলেন। কি করছিস তুই?
তাহলে অর্কদা আমরা মোটামুটি এই টপিকটায় আমাদের নজর থাকবে, কিন্তু আপনি বলছেন 356 কোনোদিনও হবে না, হলে 355 কিন্তু গভর্নমেন্টকে চাপে রাখা যাবে। এবার আমরা পরের টপিকে আসি। দিলীপ ঘোষ এই মুহূর্তে কিন্তু বর্ণময় চরিত্র। এই মুহূর্তে রাজনৈতিকভাবে অনেকে বলছেন প্রচারের আলোয় আসতে চান, অনেকে বলছেন তার গুরুত্ব নেই, দলে কোথাও নেই, কর্নার্ড হয়ে গেছেন, সেই জন্য তিনি এই কাজ করছেন। অনেকে বলছেন তার অবসর নেওয়ার সময় হয়েছে, তিনিও বিভিন্ন রকম স্টেটমেন্ট দিচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, সংবাদ মাধ্যমে দিচ্ছেন। অর্কদা, আমরা কিন্তু প্রভু ক্ষমা করব এপিসোড করেছিলাম, আপনারা প্রচুর মানুষ দেখেছেন। পরবর্তী মুভ কি হতে পারে? তৃণমূলে কি যেতে পারেন? সে ওনার ব্যক্তিগত ব্যাপার। দিলীপ ঘোষের আর কোনো গুরুত্ব নেই। এত মুখ খুললে পরে, আজে বাজে কথা বললে পরে তার কোনো গুরুত্ব থাকে? ওনাকে তো বোধ হয় বিজেপি কোনো অনুষ্ঠানে ডাকবেও না, আর ওনার কোনো অনুষ্ঠান উনি করলে বিজেপির লোকজনও যাবে না। এত কথা বললে তো আবল তাবল কথা বলতেই হবে। অর্কদা, দিলীপবাবু বলছেন উনি এক্সট্রা প্লেয়ার বিজেপির এবং ম্যান অফ ক্রাইসিস বলেছেন বিভিন্ন জায়গাতে, যে উনি এক্সট্রা প্লেয়ার এবং যেখানেই দরকার পড়ে ওখানে যান, উনি শুধু এবং ম্যান অফ ক্রাইসিস বলছেন। দলের নীতি আদর্শ সব কিছু তো আছে, দলের তো একটা শৃঙ্খলা আছে, উনি তো শৃঙ্খলা ভঙ্গ করতে পারেন না। এত কথা উনি বলেন কেন? প্রথম কথা এটাই। আরে একই কথা বারবার করে বলেন। এত মিডিয়া এক্সপোজারের তো দরকার নেই, চুপচাপ থাকতে পারেন তো। ওনার যদি দলের প্রতি অনুগত হন, দল এখন তাকে কোনো পদ দেয়নি, আগামী দিনেও দিতে পারে। এই তো স্মৃতি ইরানি হেরে গেছেন নির্বাচনে, ওনার কোনো পদ আছে? উনি কি চ্যানেল চ্যানেলে বলে বেড়াচ্ছেন দল বিরোধী কথা, বা অন্য কোনো দলের ওখানে চলে যাচ্ছেন? একবার তো আলোচনা হয়েছিল যে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে স্মৃতি ইরানিকে তুলে ধরা হবে, হয়নি। উনি আছেন, ঠিক সময় মতো দল ওনাকে কাজে লাগাবে। তা দিলীপবাবুর এত অধৈর্য হয়ে গেলেন কেন? সবে তো একটা লোকসভা নির্বাচনে 1 বছরও হয়নি। অর্কদা, আমার একটা প্রশ্ন করতেই হবে দর্শকদের জন্য, অনেকেই জিজ্ঞেস করবেন শিওর কমেন্টে, দল মানে কেন্দ্রীয় নেতৃত্ব কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? তিনি বলছেন না উনি অ্যাকশন নিলে ওনাকে শহীদ করে লাভ নেই। উনি এসব বলে যাবেন, বিজেপির আর কেউ কোনো কথা বলবে না, ঠোঙা হয়ে যাবেন। বেশি দিয়ে একঘেয়ে কথা কদিন সংবাদ মাধ্যম শুনবে? সংবাদ মাধ্যম মজা পেয়েছে, উনি বলে যাচ্ছেন, ব্যাস। কিন্তু সব কিছুরই তো একটা কি বলবো, লঞ্জিভিটি আছে, একটা ভ্যালু আছে। যখন এটার আর গুরুত্ব থাকবে না, ওনার কথা কেউ শুনবেও না, হিরো শিরোনামা হবেন না, টানা তো এইসব চলতে থাকে, পারে না আবল তাবল কথা এসব চলতে পারে। একটা সিগনিফিক্যান্ট স্টেটমেন্ট দিয়ে কথা শেষের দিকে প্রায় তিনি বলছেন যে তিনি যখন গেছেন ওখানে মুখ্যমন্ত্রী থাকবেন তিনি জানতেন না, এবং তিনি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে যাননি, মুখ্যমন্ত্রী তাকে আমন্ত্রণ করেনও নি, রাজ্য সরকার করেছে, মুখ্য সচিব করেছে। সুতরাং তিনি তখন যখন গেছেন আর নর্মাল লোকের মতো মুখ্যমন্ত্রীর রাজনীতি করার জন্য তাকে পাশে বসিয়েছেন, তিনি অন্য একটি চ্যানেলে একবার দাবি করেছেন এরকম। কথার কোনো মানে হয় না। উনি জানতেন মুখ্যমন্ত্রী যাবেন, এবং উনি ইচ্ছে করে গেছেন শুভেন্দু অধিকারীকে বার্তা দেওয়ার জন্য। এই বিতর্ক হবে, তৃণমূল এটাকে ব্যবহার করবে শুভেন্দুর এগেনস্টে। দেখো দিলীপবাবু এসছে, শুভেন্দু আসেনি, দিলীপবাবু ভালো, শুভেন্দু খারাপ, দিলীপবাবু বোঝেন সনাতনীদের আবেগ, এইসব বলবে। সব জানতেন, জেনে শুনে ইচ্ছে করে গেছেন। লাস্ট কোয়েশ্চেন হওয়ার কথা, শুভেন্দু অধিকারী প্রসঙ্গ যখন উঠল, শুভেন্দু অধিকারীর বর্তমানে যা মুভমেন্ট এবং সব ক্ষেত্রে কিন্তু ছুটে যাচ্ছেন, আমরা আগেও দেখেছি, আপনি আগেও বলেছেন, সেই ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা, তার অ্যাকসেপ্টেন্স কোনো একটা জায়গায় কি জননেতার মতো তাকে বিজেপির নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। বিজেপির পুরনো কর্মীদের কাছে, মমতা ব্যানার্জি আজলের থেকেও এই কথা বলছেন আপনি? না, সে তো অনেকেই অনেক দল করেছে, এর তো কিছু এসে যায় না। শুভেন্দু তো অনেকদিনই ছেড়েছে তৃণমূল, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া নির্বাচনে জিততে পারত, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে যেত নন্দীগ্রামে। এবং শুভেন্দু কর্মীদের পাশে থাকেন, আক্রান্তদের পাশে দাঁড়ান, উত্তর থেকে দক্ষিণ সারা বাংলা ছুটে বেড়াচ্ছেন। তো শুভেন্দু অধিকারী গ্রহণযোগ্যতা তো বাড়ছে, দিনকে দিন বাড়ছে। যারা ঘরে বসে রাজনীতি করছেন, যারা বৈঠক করছেন, ভোজন করছেন, যারা ক্যামেরার সামনে এমন কথা বলছেন যাতে ক্রাইসিসে দলের ক্ষতি হয়, তাদেরকে কি বিজেপির পুরনো কর্মী সমর্থকরা কি গ্রহণ করবেন? হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের মন্ত্রী থেকে আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব তার উপর ভরসা করেছেন, তাই হয়েছে। তা শুভেন্দু অধিকারী
কে বিজেপির শীর্ষ নেতৃত্ব ভরসা করেছেন বলেই তো শুভেন্দু এগোতে পারছেন। মানে আপনি বলছেন তার লিডারশিপেই 2026-এ বিজেপি সবার ওরকম না, মোদিজির নেতৃত্বে লড়বে, এখানে শুভেন্দুবাবুর উল্লেখযোগ্য ভূমিকা থাকবে, সুকান্তবাবুরও থাকবে। ওর কথা অনেক ধন্যবাদ। আমরা আজকে দুটো গরমাগরম টপিক হট সিটে হট টকের আলোচনা আপনারা শুনলেন, এবং রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে বঙ্গ রাজনীতি আবার উত্তাল হতে শুরু করেছে। কেউ বলছেন বিজেপির প্লান্ট করা রিপোর্ট, অন্যদিকে বিজেপি বলছে একদম সঠিক রিপোর্ট। এখন দেখবার বিষয়, মুখ্যমন্ত্রী আজকে গেছেন বহরমপুর, তার অন্যান্য জায়গাতেও যাওয়ার কথা আছে, তিনি যাবেন। সেখানে যাওয়ার পর তিনি আরও কি স্টেটমেন্ট দেন সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আর অন্যান্য সব খবরের জন্য তার আগে একটা বলে রাখি আপনাদের, দিলীপ ঘোষের কী পরবর্তী মুভ, অর্কদা যেভাবে বললেন যে আমরা নজর রাখবো, কিন্তু এই মুহূর্তে অপ্রাসঙ্গিক। দিলীপ ঘোষের কিন্তু বিজেপিতে এই মুহূর্তে সেরকম কোনো কিছু কিন্তু অর্কদা দেখছেন না, এবং ভবিষ্যতে তিনি কি করবেন সেটা সময় বলবে, শেষ কথা বলবে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নট আ কনসার্ন এবং নট আ পয়েন্ট টু ডিসকাস, এটাই হলো বটম লাইন। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য হট টক চলতে থাকবে, হট সিটে হট টক, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।